হরমুজে একক নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দিয়ে দোহায় যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে ইরান। লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল আমিরাত। মার্কিন সুপ্রিম কোর্টের 4 রায়ের 3টিতেই ট্রাম্পের পরাজয়। স্বাধীন সংস্থায় কর্মকর্তা অপসারণের ক্ষমতা ব্যাপকভাবে বাড়ল। রাশিয়ায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে 8 জন নিহত। ক্রেমলিনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান। ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি 1700 ছাড়ালো। নিখোঁজ হাজারো মানুষের উদ্ধারে চলছে সাধারণ মানুষের আকুল আকুতি। এবং ইউরোপের রেকর্ড ভাঙা তীব্র দাবদাহ, মৃত্যু 2000 ছুঁই। বহু দেশের রেড অ্যালার্ট জারি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি জেরিনপি। হরমুজ প্রণালী সংকট সমাধানে কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই দুই দেশের প্রতিনিধিরা এই টেবিলে অংশ নিচ্ছেন। তবে বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তে হরমুজের একক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার ঘোষণা দিয়েছে তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নীল। হরমুজ প্রণালীতে মার্কিন ও ইরানি বাহিনীর তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর পরিস্থিতি শান্ত করতে দোহায় বসছে দুই পক্ষ। কয়েকদিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা টিকিয়ে রাখতেই এই জরুরি আয়োজন। হোয়াইট হাউস জানিয়েছে দুই দেশই আপাতত সব ধরনের সামরিক সংঘাত বন্ধ রাখতে রাজি হয়েছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন চুক্তি ভাঙলে আবারও কঠোর সামরিক জবাব দেয়া হবে। বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তে তেহরানের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়ার প্রতিশ্রুতি পুরোপুরি রক্ষা করে তবে ইরানও তা মেনে চলবে। তবে সুর করা রেখেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি সাফ জানিয়েছেন হরমুজ প্রণালীর একক নিরাপত্তা ও রুট নির্ধারণের অধিকার শুধু তেহরানের। একদিকে দোহায় আলোচনার টেবিলে চলছে এই কূটনৈতিক দরকষাকষি, অন্যদিকে ওমান উপকূল ঘেঁষে অত্যন্ত সাবধানে চলছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ। দোহা বৈঠক থেকে মার্কিন ইরান বিরোধের কোনো স্থায়ী সমাধান আসে নাকি মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন রূপ নেয়, এখন সেটাই দেখার বিষয়। আজহার স্বপ্নীল, আরটিভি। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এক নাটকীয় দিন পার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিনে আসা 4টি গুরুত্বপূর্ণ রায়ের 3টিতেই তার পরাজয় হয়েছে। তবে একটি রায়ে স্বাধীন নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের অপসারণে প্রেসিডেন্টের ক্ষমতা ব্যাপকভাবে বাড়িয়েছে আদালত। 90 বছরের নজির বাতিল করে 6 রক্ষণশীল বিচারপতির দেওয়া এই রায়কে বড় জয় হিসেবে দেখছেন ট্রাম্প। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণে ট্রাম্পের চেষ্টা আটকে দিয়েছে আদালত। একই সঙ্গে ডাকযোগে পাঠানো ভোট গণনা সংক্রান্ত মামলাও ট্রাম্পের অবস্থান খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়া সবচেয়ে বড় ধাক্কা হিসেবে লেখিকা ইজিন ক্যারেলের মানহানি মামলায় ট্রাম্পের আপিল আবেদন সরাসরি নাকচ করেছে সুপ্রিম কোর্ট। ফলে ট্রাম্পের $50 লাখ দেওয়ানি ক্ষতিপূরণের দণ্ড বহাল রইল। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন। দেশটির শিল্পনগরী দনিপ্রো এবং জাপোরিঝিয়া সহ বেশ কয়েকটি এলাকায় এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এদিকে ক্রেমলিন জানিয়েছে শান্তি চুক্তির বিষয়ে মস্কোর অবস্থান অপরিবর্তিত রয়েছে। পুতিনের দাবি ইউক্রেনকে তাদের 4 অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে হবে। তবে কিয়েভের পক্ষ থেকে দূরপাল্লার হামলা বন্ধের নতুন একটি প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জার্মানির স্টার্ট শহরে একটি যুব কল্যাণ কেন্দ্রে গোলাগুলির ঘটনায় 6 জন নিহত হয়েছে। সোমবার এই হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন। ইতিমধ্যেই মূল হামলাকারী সহ 2 সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। কেন এই হামলা চালানো হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আর কোনো ভয় নেই। তবে তদন্তের কাজের জন্য সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে $1 বিলিয়ন প্রতারণা ও অর্থ পাচারের মামলায় চীনা ধনুকুবের গুয়ো ওয়েংগুইকে 30 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত গুয়ো 2017 সালে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন এবং নিজেকে চীনা কমিউনিস্ট পার্টির সমালোচক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে পরে চাঁদাবাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন। নিউ ইয়র্কের বিচারক আনালিসা তোরেস বলেন, গণতন্ত্রপন্থী সমর্থকদের বিশ্বাসের সুযোগ নিয়ে বিলাসবহুল জীবনযাপনের জন্য অর্থ আত্মসাৎ করেছেন গুয়ো। ভেনেজুয়েলায় গত সপ্তাহে ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখনও চলছে। তবে ক্ষতিগ্রস্ত বহু এলাকায় এখনও পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছেনি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়েইরায় স্বজন ও প্রতিবেশীদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে সাধারণ মানুষ হাতে তুলে নিয়েছে শাবল, রড ও হাতুড়ি। এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ। সোমবার 4.6 মাত্রার একটি আফটার শকে নতুন করে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এই দুর্যোগে প্রাণ গেছে 1700-এরও বেশি মানুষের। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও জীবিত উদ্ধার হয় আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। প্রকৃতির চরম নির্মমতার মাঝেও কখনো কখনো অলৌকিক আর অবিশ্বাস্যভাবে তৈরি হয় বেঁচে থাকার গল্প। তেমনই এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হল ভূমিকম্পে বিধ্বস্ত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ধসে পড়া ভবনের নিচে 120 ঘন্টা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনযুদ্ধে জয়ী হয়েছেন এক যুবক। উদ্ধারকারী দলের টানা প্রচেষ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় তাকে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচে টানা 5 দিন আটকে থাকার পর এভাবেই জীবিত উদ্ধার করা হয় 21 বছর বয়সী অ্যারন লেভি কান্তিও ভার্গাসকে। দেশটির লা গুয়াইরা অঙ্গরাজ্যের তানাগুয়ারেনা এলাকায় ধসে পড়া একটি ভবন থেকে তাকে উদ্ধার করে এল সালভাদর, মেক্সিকো ও ভেনেজুয়েলার যৌথ উদ্ধারকারী দল। উদ্ধার অভিযানের ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপ সরিয়ে ধীরে ধীরে ভার্গাসের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এল সালভাদরের প্রেসিডেন্টের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার কাজ চলাকালে এক সালভাদরীয় চিকিৎসক তাকে তরল খাবার ও প্রাথমিক চিকিৎসা দেন। প্রেসিডেন্ট, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ। আমার স্বজনদের কাছ থেকে জেনেছি আপনি আমার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করেছেন। ঈশ্বর আপনার আশীর্বাদ করুক। হাসপাতালে চিকিৎসাধীন ভার্গাস জানান, ওই ভবন থেকে তিনি একমাত্র জীবিত উদ্ধার হয়েছেন। উদ্ধারকর্মীদের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ঈশ্বরের ইচ্ছাতেই তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। 5 দিন ভবনের নিচে আটকে ছিলাম, কিন্তু ঈশ্বরের কৃপায় আজ আমি বেঁচে আছি। গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 1719 জন। আহত হয়েছেন 5000-এরও বেশি মানুষ, আর ক্ষতিগ্রস্তের সংখ্যা ছাড়িয়েছে 15,000। এখনো বহু এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। তীব্র দাবদাহে নাকাল পুরো ইউরোপ। পশ্চিম ইউরোপের রেকর্ড তাপমাত্রার পর এই তাপপ্রবাহ এখন পূর্ব দিকে ধেয়ে যাওয়ায় হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, সার্বিয়া সহ বেশ কয়েকটি দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের কারণে ইতোমধ্যে ফ্রান্স ও স্পেনে প্রায় 2000 মানুষের মৃত্যু হয়েছে। এদিকে হাঙ্গেরির বুদাপেস্টে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের জন্য দেশটিতে 2000-এরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া জার্মানিতে তাপমাত্রা রেকর্ড 41.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় রেললাইন বেঁকে গিয়ে গণপরিবহন ব্যাহত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে সৃষ্ট বৈশ্বিক জলবায়ু সংকটের ফলেই ইউরোপ জুড়ে এমন ভয়াবহ ও প্রাণঘাতী তাপপ্রবাহ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত 35 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় সোমবার ভোরে আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে দমকল বাহিনী। নিরাপত্তার কারণে হলদিয়া থেকে হাওড়া এবং পাঁশকুড়াগামী কয়েকটি ট্রেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, আগের রাত থেকেই গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল। তবে এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ জানায়, আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও জানানো হয়। প্রশাসন জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পাশাপাশি পুরো ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় অভিবাসী বা বিদেশি নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেখানকার উগ্রপন্থী স্থানীয় কিছু মানুষ অভিবাসীদের দেশ ছাড়তে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তবে দেশটির সরকার এই হুমকি ও অবৈধ সময়সীমাকে ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। উগ্রপন্থীরা সামাজিক মাধ্যমে ভুয়া নোটিশ ও লিফলেট ছড়িয়ে এই উত্তেজনা তৈরি করেছে। এর জেরে জোহানেসবার্গ সহ বিভিন্ন শহরে অভিবাসীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইতোমধ্যে কয়েকজন বিদেশি নাগরিক হতাহত হয়েছেন। অনেক অভিবাসী প্রাণভয়ে নিজেদের কনসুলেটের সামনে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। দেশটির সরকার সহিংসতা দমনের কড়া হুঁশিয়ারি দিয়েছে। মূলত নিজেদের বেকারত্ব ও অপরাধ বৃদ্ধির জন্য বিদেশিদের দায়ী করছে উগ্রপন্থীরা। উল্লেখ্য, বর্তমান দেশটিতে প্রায় ২৪ লাখ অভিবাসী রয়েছেন। মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে ব্যক্তিগত ইউজার নেম সুবিধা। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের ফোন নম্বর গোপন রেখেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মেটা। প্রতিষ্ঠানটি জানায়, কোনো বড় গ্রুপ চ্যাটে যুক্ত হতে বা নতুন কারোর সাথে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বর আর স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ পাবে না। গোপনীয়তা রক্ষার এই সুবিধার জন্য কোনো পাবলিক ডিরেক্টরি থাকবে না। ফলে কারো সঙ্গে যোগাযোগ করতে হলে তার সঠিক ইউজার নেমটি জানতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে ধাপে ধাপে এই ফিচার চালু করা হবে। বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০০ কোটিরও বেশি। আর এরই সাথেই শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।